মনে হচ্ছে যে বিষয়টা যে ধরেন এক ধরনের চিপাই ফালানো হচ্ছে আমাদেরকে পুতিন কাকুর কাছ থেকে। অবশ্যই আমরা এটা আশা করি নাই। আবার এটাও হইতে পারে যে আমাদের কাছে তেল বিক্রির প্রস্তাব দিচ্ছে, আমরা তেল কিনি নাই। তো কোথাও না কোথাও থাকে না একটা কূটনৈতিক বিষয় অবশ্যই আছে। দর্শক, বাংলাদেশের জন্য একটু তো দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। পুতিনের যে প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছে সেই প্রস্তাবে অবশ্যই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণটাই বেশি হবে। আমি এটা মানবো না কোনদিন। আমার ভাতাও মাসে 20,000 টাকা দরকার নাই, আমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করার কোনো দরকার নাই। আমি এটা মানবো না, বিদ্রোহ করবো, যে যা করার তা সবকিছু করবো, নেত্রীকে ভালো করে পরিষ্কার করে চিঠি লিখে জানাবো। এটা হতে পারে না। দিল্লি গেছিল, মনিক তার উপরে স্বামী দাওয়াত দিতে যাইতে হয়। ভারত খেদানো মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজও গেছিল, আরো গেছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী আর সিশেলসের উপরাষ্ট্রপতি। এদের মধ্যে কেবল এই দিল্লি দাসী ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতের প্রযোজনা এবং পরিচালনায় প্রশাসনমূলক নির্বাচন করে দীর্ঘকাল ক্ষমতায় আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ এবং শেখ হাসিনার প্রতি একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, সেই রাগটি কিন্তু মিটিয়েছে। আপনারা কিন্তু সকলে জানেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনে নিই, সেই সাথে সাথে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিপক্ষে হয়ে কিন্তু একটা ঝাঁজ মিটিয়েছে। সেই সাথে কিন্তু বিএনপিরা উল্লাস করছে। শুধু এখানে এই ভিডিওটি শেষ নয়, আওয়ামী লীগের বড় বড় নেতারা কিন্তু বলেছে জিয়াউর রহমান যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের বড় একটি অবদান ছিল। হঠাৎ কেন আওয়ামী লীগের নেতারাই এই কথাটি বলছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেছে শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ খুব তাড়াতাড়ি হবে। আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা 5টি কারণে শেখ হাসিনার পদত্যাগ হবে এমন কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখিয়েছে। আপনাদের আমি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা ধাপে ধাপে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। এটা উনি বললে কি হবে? এটা দেশবাসী জানে। আমি এটা মানবো না কোনদিন। আমার ভাতাও মাসে 20,000 টাকা দরকার নাই, আমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করার কোনো দরকার নাই। আমি এটা মানবো না, বিদ্রোহ করবো, যে যা করার তা সবকিছু করবো, নেত্রীকে ভালো করে পরিষ্কার করে চিঠি লিখে জানাবো। এটা হতে পারে না। এটা অনতিবিলম্বে বাদ দিতে বলেন। না হলে যদিও বয়স হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের, এতক্ষণে দেশে কন্যা না থাকলে আগুন জ্বলে উঠতো। এটা বিবেক মানে না। কেউ কেউ বলেন জিয়াউর রহমানের নাম বাদ দিতে। আমি বলি, আমি সাক্ষী দিচ্ছি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল। আমি রামগড় গিয়ে প্রথম এপ্রিল মাসের মাঝামাঝি তাকে দেখেছি, আমার এক আত্মীয় জাফর সহ ওদেরকে ব্রিফিং করছে, তারপরে তো সে সেক্টর কমান্ডার হয়েছে। সুতরাং তাকে মুক্তিযোদ্ধা নয় বলার সুযোগ নাই, কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে মদতদাতা হিসাবে তার নামও আসে। কিন্তু সে তো মুক্তিযোদ্ধা, কিন্তু খন্দকার মোশতাক তো মুক্তিযোদ্ধা নয়, সে তো পাকিস্তান টিকাতে চেয়েছিল। সবচাইতে বড় আরেকটা জিনিস হচ্ছে, আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি বলবো আমি জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার করা ভালো মনে করি না। কারণ তাকে খেতাব দিয়ে গেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যেটা করেছে সেটাকে যদি আমি অবজ্ঞা করি, সেটাকে বাতিল করি, তাহলে বঙ্গবন্ধুকে অপমান করা হয় বলে আমি মনে করি। আজকের সরোয়ার্দী উদ্যান, এই সরোয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সরোয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয়েছে। এই সরোয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছে। এই সরোয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পাকিস্তান থেকে ফিরে এসে আবারও ভাষণ দিয়েছেন। সুতরাং খুবই প্রাসঙ্গিক এই সরোয়ার্দী উদ্যানের নাম হওয়া উচিত বঙ্গবন্ধু উদ্যান বা মুজিব উদ্যান। আমি যেমন পেনিতে একটা মুজিব উদ্যান করেছি, তেমনি ঢাকায় এটা কেন্দ্রীয় মুজিব উদ্যান হওয়াটাই প্রাসঙ্গিক। কিন্তু সরোয়ার্দী বাংলাদেশে তার জন্মস্থান নয়। সরোয়ার্দী আমাদের স্বাধীনতার অনেক আগে মৃত্যুবরণ করেছে 5 ডিসেম্বর বৈরুতে। সুতরাং সরোয়ার্দীর নামে এই ময়দানে রেস কোর্সের নাম হওয়া অপ্রাসঙ্গিক। কিন্তু যেহেতু বঙ্গবন্ধু এই নামটা দিয়ে গেছেন, সেই জন্য সেখানে কেউ হাত দিচ্ছে না। 3টা রিট আবেদন খারিজ হয়ে গেছে। তাইলে সরোয়ার্দী যে বাংলাদেশের জন্মই নয়, এত বড় স্থাপনার নাম সরোয়ার্দী উদ্যান, তাহলে জিয়াউর রহমানকে যখন বঙ্গবন্ধু উপাধিটা দিয়ে গেছেন, আমরা কোন অধিকারে সেখানে হাত দেব? জিয়াউর রহমানের অপকর্মের শেষ নাই। সে তো বঙ্গবন্ধুর খুনিদেরকে যেহেতু সর্বাত্মক সহযোগিতা করেছে, যা তাদেরকে চাকরি দিয়েছে, বহু কিছু করেছে, এসব থেকে বোঝাই যায় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সে যুক্ত ছিল। কিন্তু সে মুক্তিযুদ্ধ করে না এটা তো বলতে পারছি না। আমি নিজের চোখেও দেখেছি, এবং যেদিন তাকে রামগড়ে আমি প্রথম দেখি, সেদিনই আমার ওই আত্মীয় জাফরের কাছ থেকে, জাফরের সহযোগিতায় একটা রাইফেল নিয়ে আমি ফেনীতে চলে আসি। আলাউদ্দিন নামে একটা ছেলে, তার মোটরসাইকেলের পিঠে করে সে বিলেসরাই বাড়ি কাস্টমে চাকরি করতো। তাহলে এখন আমি বলি, খন্দকার মোশতাকের নাম পরিষ্কারভাবে বারবার বলছি, মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেন। আর জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়টা আমি ভালো মনে করি না। এবার আমি এটাকে যদি খন্দকার মোশতাকের নাম বাদ দিলে আমার নাম থাকতে পারবে, খন্দকার মোশতাকের নাম থাকলে আমার নাম থাকতে পারবে না। এবার ছোট্ট ঘটনা যদিও, তবুও স্বাধীনতা দিবসে সোনাগাজীতে পুষ্পস্তবক দিতে গিয়ে ইউএনও আর আমাদের চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যানের মধ্যে তর্কাতর্কি হয়ে শেষে কি নিয়ে হয়েছে জানি না, দরকারও নাই। শেষে উপজেলা চেয়ারম্যান আর পুষ্পমাল্য না দিয়ে চলে গেছেন। এটা স্বাধীনতা দিবসকে, স্বাধীনতাকে ছোট করেছে, কলঙ্কিত করেছে।
দুজনের শেষ পর্যন্ত সমঝোতা করে সুন্দরভাবে দেয়াই এটা উচিত ছিল। নিজেদের মধ্যে যত ঝগড়া হোক এটা শেষ করে মারামারি করো, কিন্তু এটা দিলই না। এই ধরনের এরা স্বাধীনতার সপক্ষের লোক কিনা এখন এটা চিন্তার বিষয়। খালি মুখে ছাত্রলীগ করেছি বা আমি এটা করেছি এটা বললেই তো স্বাধীনতার সপক্ষের লোক হয় না। স্বাধীনতা দিবসকে সম্মান করতে হবে, স্বাধীনতা দিবসকে মানতে হবে, সেখানে কেলেঙ্কারি করার সুযোগ নাই। এবার আমি বলছি আরজুর বিষয়ে। আরজু কতক্ষণ আরজু ব্যাপারে 2-3টা মিলাদ মাহফিল হয়েছে, দোয়া মাহফিল বা আলোচনা সভা হয়েছে, কিন্তু আমি বলবো না এটা করা ঠিক হয় নাই। আমি বলবো ঠিক আছে, তাদের মন চাইছে তারা আলোচনা সভাও করেছে, মিলাদ মাহফিলও করেছে, তারা তাকে সম্মানও জানিয়েছে, সব ঠিকই আছে। কিন্তু আমি বলি আসল কাজটা না করে এসব কাজ করে তো কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ হবে না। কেউ কেউ তো এখনকার মাওলানাদের মধ্যে মিলাদ মাহফিলকে বেদাত বলে, এটা ভিন্ন জিনিস। আমি এই বিতর্কে যাবো না। করেছে যারা করেছে তারা জানেন বেদাত করেছে না ঠিক করেছে। আমি বলি ক্ষতি নেই, আমি খুশি। কিন্তু আসল কাজ যেটা, সেটা হচ্ছে তার কাছে যেসব পাওনাদার আছে, টাকা পয়সা পাবে, তাদের টাকাটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে আগে। কারণ এই টাকাটা না দিলে তার কোনো উপকার হবে না। যেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন যে যার টাকা যেই পাওনাদার, সেই যদি কোনো মুদ্রাকে মাফ না করে আমি তাকে মাফ করতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, আমি নিজের থেকে আমি সেই ক্ষমতা বাতিল করেছি। সুতরাং যেই তার কাছে টাকা পাওনা, সেই তাকে যদি মাফ করে আমিও মাফ করবো, কিন্তু সেই মাফ না করলে আমার আর তাকে মাফ করার ক্ষমতা নাই। তাহলে আরজু যদি দেয় না থেকে মরে যায়, কোনোদিন তো বেঁচতে যাবে না। আরেকটা কথা আছে, যারা টাকা পয়সা কিছু পাবে তারা যদি মাফ করে দেয় সেই ক্ষেত্রে একটা সুযোগ আছে। কিন্তু আমি আমাদের কৈখালীর সাইফুল নামে একটা ছেলে আরজু মৃত্যুর আগে সপ্তাহখানিক ধরে বিরক্ত করে ফেলছিল, একেবারে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামার অবস্থা। সে আমাকে বলছিল 1.5 লাখ টাকা পাবে, তাকে চাকরি দিবার কথা বলে নিয়েছিল, আবার শতবার বলে না 1050 টাকা বোধহয় পাবে। যাই হোক, এরকম গরিব যারা মাফ করলো তো ভালোই, তাদের টাকাটা দেয়াটাই বড় কাজ। শুধু দোয়া দরুদ বা মিলাদ মাহফিল করে সে বেহেশতে যাবে না। তাকে যদি বেহেশতে দিতে চাও, তার ভাইয়েরা তোমরা, আমি শুনেছি তোমাদের কিছু পাপের দিনের সম্পত্তি আছে। একটা সম্পত্তি আছে এখানে যাত্রাবাড়ির মেইন রোডের ভিতরে 3 কিলোমিটারের মধ্যে। ওই জমিটা কেউ ওখানকার কিছু লোক দুষ্কৃতিকারী কিছু জায়গা দখল করে ফেলেছিল। আমি ভূমি মন্ত্রীকে বলে সেই জায়গা আবার উদ্ধার করেছি, এটা সাক্ষী আছে সাখাওয়াত। ওই জায়গাটা এখন অন্তত এখানে কমপক্ষে হলেও 2-3 কোটি টাকা লাগবে ওই জায়গাটা। এবং সাখাওয়াতকে নাকি স্বপন বলেছে প্রায় 1,50,000 টাকা সে জানা আছে। ওই জায়গাটা বিক্রি করে হলেও টাকাটা তার দিয়ে দাও। এটা না দিলে তো তোমরা যত কিছু করো, যত নামাজ পড়ে, যত দোয়া করো, যত মিলাদ মাহফিল করো, কিচ্ছু লাভ হবে না। তাকে বেহেশতে নিতে হলে তার যেসব দেনা আছে এটা পরিশোধ করতে হবে। আমার কথা পরিষ্কার। সুতরাং এবার আমি বলি, আমাদের জেলা প্রশাসক সাহেব, এডিসি সাহেব এবং আমাদের ল্যান্ড অফিসার, তারা সবাই করোনা আক্রান্ত হয়েছেন। এখন আক্রান্ত হয়ে বুঝতে পারছেন এটা কত কষ্ট। সেই জন্য এতবার আমি বলেছি কর্ণপাত করেন নাই, তবুও ধন্যবাদ জানাবো। ওই বাণিজ্য মেলাটা বন্ধ করে দিয়েছেন ডিসি সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু তিনি করোনা আক্রান্ত হওয়ার আগেই যদি এটা করতেন, এমনও তো হতে পারে তিনি আক্রান্তই হতেন। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা যে ধরেন এক ধরনের চিপাই ফালানো হচ্ছে আমাদেরকে পুতিন কাকুর কাছ থেকে। অবশ্যই আমরা এটা আশা করি নাই। আবার এটাও হতে পারে যে আমাদের কাছে তেল বিক্রির প্রস্তাব দিচ্ছে, আমরা তেল কিনি নাই, তো কোথাও না কোথাও থাকে না একটা কূটনৈতিক বিষয় অবশ্যই আছে। দর্শক, বাংলাদেশের জন্য একটু তো দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। পুতিনের যে প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছে, সেই প্রস্তাবে অবশ্যই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণটাই বেশি হবে। রূপপুর পারমাণবিক কেন্দ্র, আপনারা সকলে জানেন যে এই একটা বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পের মেগা একটা প্রকল্প। তো সেই প্রকল্পে আপনার যত ঋণ আছে, তারপরে যে কারিগরি সহযোগিতা আছে, সকল কিছু কিন্তু রাশিয়া দিচ্ছে। তো এতদিন দিছে ভালো কথা, কিন্তু হঠাৎ করে পুতিনের একটা নতুন সিদ্ধান্ত সামনে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া যে ঋণ দিয়েছে তার সুদ ও আসল নিজেদের যে টাকা রুবল, সেই রুবলে পেতে চায় দেশটি। এমনকি এই সংক্রান্ত একটি বিশ্ব প্রস্তাবও পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারকে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রুশ ব্যাংকগুলোর বের করে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার আপনার এই প্রস্তাব বাংলাদেশকে। রাশিয়ার প্রস্তাবটি পর্যালোচনা করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তাদের পর্যালোচনা বলছে চীনের মাধ্যমে এই লেনদেন আপনার হইতে পারে, তবে রুবলে ঋণের সুদাসুল পরিশোধনের ক্ষেত্রে ব্যয় এবং ঝুঁকি বাড়বে, মানে কষ্ট বেড়ে যাবে। এখন রাশিয়া আসলে কি চাচ্ছে? দর্শক, পাবনার রূপপুরে বাংলাদেশের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাতে ঋণ এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া, এমনকি দিয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রটি 2400 মেগাওয়াট ক্ষমতার। এটি উৎপাদনে যাওয়ার কথা 2024 সালে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে রূপপুর প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 1300 কোটি মার্কিন ডলারের বেশি, যা বর্তমান বিনিময়ে 1,37,000 কোটি টাকার সমান। রাশিয়া রূপপুরে ঋণ দিচ্ছে 1138 কোটি ডলার।
মানে 1300 কোটি ডলারের মধ্যে পুরোটাই তার ধরতে গেলে আমাদের 2-4% আর কি। এখন এই ঋণের 497 কোটি ডলার ছাড় করা হয়েছে, বাকি আছে এখনো 641 কোটি ডলার। রাশিয়ার ঋণের শর্ত অনুযায়ী 2026 সাল পর্যন্ত বাংলাদেশকে শুধু সুদ এবং এরপর থেকে সুদ ও আসল বছর বছর কিস্তিতে পরিশোধ করতে হবে। এতদিন যাবত এই কিস্তির বিষয়টা আপনার ডলারে থাকলেও এখন বাংলাদেশের সহ আরো মানে কি বলা যায় অন্যান্য দেশগুলোর সাথে পুতিন হঠাৎ করে রুবলে যেতে চাচ্ছে। রূপপুরে ঋণ পরিশোধ নিয়ে রাশিয়া বাংলাদেশকে 2টি চিঠি দিয়েছে। প্রথম চিঠিটি দেওয়া হয়েছিল গত 23 জুন। এতে দুই দেশের মধ্যে সই করা আন্তঃসরকার ঋণ চুক্তির ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর গত 10 আগস্ট আরেকটি চিঠি দিয়েছিল রাশিয়া। এতে মার্কিন ডলার ও ইউরোতে লেনদেন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রুবলে লেনদেনের প্রস্তাব দেওয়া হয়। এখন আমাদের দেশ ভাবছে যে মুদ্রা পরিবর্তনের খরচটা কে দিবে, কারণ টাকাটু এই যে রুবল আমরা করব সেটাই প্রশ্ন। যদি রাশিয়া সরকার সেটা বহন করে তাহলে বাংলাদেশ সরকার বিষয়টি চিন্তা করতে পারে। মানে পুতিন যদি বলে যে এই টাকাটা কনভার্ট করতে যেটা খরচ হবে সেটা আমার উপর দিয়ে যাবে, তাহলে বাংলাদেশ এই সিদ্ধান্তে যাইতে পারে। রাশিয়ার প্রস্তাব হলো রুবলে ঋণ পরিশোধের ক্ষেত্রে মার্কিন ডলার ও রুবলের বিনিময় হার হবে রুশ ফেডারেশনের কেন্দ্রীয় ব্যাংকের বিনিময় হার অনুযায়ী। প্রকৃত পরিশোধের তারিখের 10 দিন আগের দরটি বিনিময় হার হিসাবে ধরা হবে। অবশ্যই বাংলাদেশের জন্য একটা পেঁচাইল্লা শর্ত দিয়ে দিছে এই মুহূর্তে এটা রাশিয়া। রুবলকে ঋণ পরিশোধের মুদ্রা হিসেবে ব্যবহার করতে হলে দুই দেশ 2013 সালে যে আন্তঃসরকার ঋণ চুক্তি সই করেছিল সেইখানে কিছুটা সংশোধন আনতে হবে। এই চুক্তিতে ঋণ পরিশোধে ডলারকে মুদ্রা হিসেবে আপনার ব্যবহারের কথা বলা হয়। তবে 2016 সালের 26 জুলাই সই করা চুক্তিতে ঋণ পরিশোধের জন্য ডলারের পরিবর্তে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য মুদ্রা ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এখানে নির্দিষ্ট করা হয়নি রুবল বা রুপি বা চীনা ইয়েন, জাস্ট হচ্ছে দুই পক্ষের সমর্থন লাগবে। বাংলাদেশ কি প্রক্রিয়া ঋণ পরিশোধ করবে তার ছক উল্লেখ করেছে রাশিয়া চিঠিতে। তাতে বলা হয়েছে বাংলাদেশকে তৃতীয় একটি দেশের মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে, যেই দেশটি হবে পশ্চিমাদের নিষেধাজ্ঞা মুক্ত। এখন পশ্চিমাদের নিষেধাজ্ঞা মুক্ত আংশিক নিষেধাজ্ঞা সবার জন্য আছে, তো এখানে বাকি আছে কি ভারত, আর অপরদিকে চীনের উপরে কিন্তু পশ্চিমাদের নিষেধাজ্ঞা আছে। এখন কি চীনের দিকে যাবে নাকি বাংলাদেশ ভারতের দিকে যাবে? আমার মনে হয় ভারতের দিকে যাবে। আবার বলছে আবার মুদ্রাটিকেও হতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর রিজার্ভ মুদ্রা। এই আবার আরেক পেস, ভারতের রুপি IMF এর রিজার্ভ মুদ্রা না, চীনের ইয়েন সম্ভবত। IMF এর রিজার্ভ মুদ্রার তালিকায় আছে মার্কিন ডলার, যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানি ইয়েন ও চীনের ইউয়ান। ইয়েস রাইট, তার মানে ভারতের দ্বারা এটা করার সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলাদেশ চীনের মাধ্যমেই লেনদেন করতে হবে। চীনে অবস্থিত ব্যাংকে ইউয়ানে বাংলাদেশের হিসাব বা অ্যাকাউন্ট রয়েছে। রাশিয়ার উল্লেখ করা ছক অনুযায়ী প্রথমে বাংলাদেশ থেকে পাঠানো ডলার ইউয়ানে পরিবর্তন করে রাশিয়ার হিসাবে পরিশোধ করা হবে। চীন ইউয়ানকে রুবলে পরিবর্তন করে রাশিয়া পাঠাবে। এখন এই পদ্ধতিতে বাংলাদেশের জন্য ঝামেলা কোথায়? দর্শক, রাশিয়ার ঋণের সুদ আসলে রুবলে পরিশোধের ক্ষেত্রে সমস্যা দুইটি। প্রথমটা হচ্ছে কয়েক দফা মুদ্রা পরিবর্তনের ফলে যে বাড়তি ব্যয় দাঁড়াবে তার দায়ভার কে নিবে তা এখনো ঠিক হয়নি। রাশিয়ার মুদ্রার বিনিময় হার মার্কিন ডলারের মতন স্থিতিশীল নয়। রাশিয়ার প্রস্তাবের বিষয়ে সরকার বলছে বিষয়টিকে আপনার মানে ভেবে চিন্তে দেখছে, আর ঠিক করতে হবে সুদের হারও। বাংলাদেশ বলছে যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে ঋণ চুক্তি হয়েছিল সেখানে লন্ডন আন্তঃব্যাংক সুদের হারের উপর ভিত্তি করে 2023 সালের 1 জুলাই থেকে এই হার আর থাকছে না, বদলে প্রযোজ্য হবে আরেক হার, সিকিউরিটি ওভারনাইট ফাইন্যান্সিং রেট যেটা সেটা। ইআরডি বলছে লাইবর ও সফরের মধ্যে তারতম্য থাকায় রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণের সুদ হারের সীমা নির্ধারণ করতে হবে। বিষয়টি বাস্তবায়নে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দরকার। এ পর্যন্ত বেশি আলোচনা হচ্ছে রুবলে লেনদেন নিয়ে। এই বিষয়ে সরকারের কি মানে ওই যে এক্সচেঞ্জ খরচটা কে নিবে সেটা হচ্ছে বড় কথা। তা আমার মনে হয় আর কি যে এটা কোথাও না কোথাও আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটা চাপই হয়ে গেল। এটা আমাদের জন্য অবশ্যই নেগেটিভ, কারণ এখন এটা করতে গেলে আমি জানি না যে আবার পশ্চিমাদের কোনো বিষয় সামনে আসে কিনা, এখন সেটা সময় বলে দিবে। তবে আমাদের সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। সরকারি সিদ্ধান্ত হচ্ছে যে আপনার নতুন করে বিষয়টা ভেবে চিনতে রাশিয়া প্রস্তাব পাঠাইছে, চিঠি দিছে, বাট 2 দফা চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে এখনো ওইভাবে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। তো আমার মনে হয় আর কি যে পুতিন কাকুর আসলে ভাইবা চিন্তা কাজ করা উচিত, কারণ পশ্চিমা এবং ইউরোপিয়ানদের সাথে তো ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে বর্তমান সিচুয়েশন জানেন যে 4টা প্রদেশ দখল করে কি একটা সিচুয়েশন চলতেছে। তো সেই ক্ষেত্রে উচিত এইসব দেশগুলোর সাথে, মানে আমরা যারা এশিয়ার দেশগুলো আছি সেইগুলোর সাথে একটা পজিটিভ সম্পর্ক রাখা। এখন এমন কোন সিদ্ধান্ত নেওয়া রাশিয়ার উচিত না যেটাতে বাংলাদেশ বা প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের অর্থনীতিতে চাপ পড়বে, কারণ এই মুহূর্তে রিজার্ভে আমরা কিছুটা সংকটে আছি। আপনারা সকলে জানেন যে প্রতিদিনই রিজার্ভ আপনার কমে যাচ্ছে। আপনার যেই পরিমাণ বৈদেশিক আমরা কি বলা হয় যে রপ্তানি জন্য যে টাকা পাঠাচ্ছি, ডলার পাঠাচ্ছি, বিনিময়ে বাংলাদেশ যেটা আপনার মানে রপ্তানি করে আমরা আনতেছি, আমরা আমদানি রপ্তানিতে এই ব্যয়ভারটার একটা সামঞ্জস্য কিন্তু ঠিক নাই। তো সকল কিছু মিলে রাশিয়ার এই সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের জন্য একটা নেগেটিভই হবে। এখন দেখা যাক যে খরচের ভার পুতিন নেয় নাকি বাংলাদেশ নেয়। এপিসোড শুরুর আগে এক ভারত বন্ধুরে পরিচয় করে দিই। আপনারা চিনেন? হ্যাঁ, জি জি, আব্দুল নূর তুষার হইচইয়ারা বলবো বিজ্ঞাপন করেছে। ছাত্রলীগ করেছিল তো ছাত্র জীবনে, তাই এনা সার্ভিস দিয়ে দিল আর কি ইন্ডিয়া। তো আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা জানেনি তো ভারত বন্ধুদের কি করা লাগে। ওইটা টিভি চ্যানেলের এমডি কিংবা নাগরিক নাকি যেন ওর সিও ওইটার ফেসবুক পেজে আনলাইক করে দিবেন জিঙ্কা করে, আর ইউটিউব চ্যানেলে আনসাবস্ক্রাইব করবেন, আর উড়ে যেটা যেটি পাবেন সেটাই দেবেন ভার্চুয়াল করান। আমরা ভারত বন্ধু কয়টারে পেলাম? 4টা। অপূর্ব, তুষার, জান্নাতুন পিয়া
আর মেজামিন, হ্যাঁ আর কে আসলে লাইনে খারাপ, হ্যাঁ। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই মোশাররফ করিমরে, উনারে আমরা নিষেধ করছিলাম যে বুধবার ক্যাম্পেইন না করার জন্য, উনি কথা রাখছিলেন আমাদের। যারা আমাদের অনুরোধ দেখবে তাদের সম্মান জানাবো, আর যারা জাদম করবে তাদের গোয়া পাইছিরা মানিক মেয়াবিনে শুকাইতে দেবো, মাইন্ড ইট। আর জান্নাতুল পিয়া, হ্যাঁ তোমরা আমার ঝাড়া করলে শেষ হয় নাই, হ্যাঁ বাকি আছে, ভিডিও সারাবা প্রোফাইল থেকে, টাইম দিলাম 7 দিন, নাইলে সেকেন্ড ওয়েভ আসবি গেলে, হ্যাঁ গদাম জানাই দিলাম আগে। যাই হোক, এবার ওখানে মাদারে মাফিয়া কাটালানিরে ধরি, ওই আবার শ্বশুর বাড়ি ইন্ডিয়া যাচ্ছে, কেন যাচ্ছে সেটা আলাপ করে আসেন। তো ওই দ্বিতীয়বারের মতো ভারত যাইতেছে, এর আগে 28 জন কসাইয়ের মধ্যে তৃতীয়বারের মতো সিংহাসনে আরোহণ উপলক্ষে দিল্লি গেছিল, মনিক তার উপরে স্বামী দাওয়াত দিতে যাইতে হয়। ভারত খেদানো মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজও গেছিল, আরো গেছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী, আর সিশেলসের উপরাষ্ট্রপতি। এদের মধ্যে কেবল এই দিল্লিদাসী ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতের প্রযোজনা এবং পরিচালনায় প্রহসনমূলক নির্বাচন করে দীর্ঘকাল ক্ষমতায় আছে। বাকিরা কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের নেতৃত্ব লাভ করছেন। মিস্টার মুইজুদ দিল্লিতে আসতে সোশ্যাল মিডিয়ার কিছু ভারতীয় সাড্ডি মন্তব্য করেছিল যে ভারতের বিরুদ্ধে সরকার করার পরে সে ঠিকই দিল্লিতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু মজার কথা হলো, মোদীর শপথ অনুষ্ঠানের সময় মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজুদ দল ভারতের সাথে মালদ্বীপের আগের সরকার যে 4টা ডিল করছে, চুক্তি করছে, সেগুলো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ওই একই সময়। ছোট্ট একটা দেশে সত্যিকারের গণপ্রতিনিধি ভারতের সামনে মাথা উঁচু করে থাকলেন, আর আমাদের এই দিল্লি দাসী নিজের গতি রক্ষার জন্য এমন ভাবে ছোটাছুটি করলো যে অন্য কোনো বিদেশি সরকার প্রধানরা করে নাই। কি কি ছোটাছুটি করলো সেটা আমরা দেখবো, আপনারা দেখেছেন। আমরা আজকে একটু বিশ্লেষণ করবো ছোটাছুটি কেন করলো। এই দিল্লিতে ছোটাছুটি করে যা করছে তার মধ্যে 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমত সাবেক বিজেপি প্রধান লালকৃষ্ণ আদবানি তার সাথে সাক্ষাৎ করেছে, আর দ্বিতীয় হলো অনেক কাল পরে তার প্রথম মনির ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যদের সাথে কোলাকুলি করেছে। সে কাজগুলি কেন করলো তা আমরা একটু তলায় দেখে আসেন। মোদী এবার ক্ষমতায় বসলেও অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায়। ভারতীয় নির্বাচনের আগে সে 56টি বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তার দল থেকে এবার 400 সিট পাবে। সে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে নির্মিত রাম মন্দির উদ্বোধন করছে। হিন্দুত্ববাদী তার নিয়মিত জিগির তোলার পাশাপাশি সে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা করছে, এমনকি এক পর্যায়ে নিজেকে ভগবানের অবতার হিসেবে ডিক্লারেশন দিচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হয় নাই। 400 সিট তো দূরের কথা, পার্লামেন্টে তার দল সাধারণ যে মেজরিটি সেটাও পায় না। এত খরচ করে রাম মন্দির বানাইলো, এত শান শওকত করে সেটা উদ্বোধন করলো, অথচ সেই এলাকাতে তার দল পরাজিত হইলো। এমনকি ভারতের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশ, যেটা বিজেপির একটা শক্ত ঘাটিতে পরিণত হয়েছিল, সেখানে সে হারিয়ে গেল। অবস্থা এমনই যে নির্বাচনের পরে তাকে কোয়ালিশন করতে হলে এমন এক দুই শরিকের সাথে যাদের পোল্ট্রিবাজ বলে খ্যাতি আছে। মোদীর এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা কোন দিন না তার আবার গদি চলে যায়। ভারতের আগে কোয়ালিশন সরকারগুলো এই ধরনের ছিল, সুতরাং দুর্ভাবনা করার যথেষ্ট কারণ মোদীর আছে। তারপর যদি এই খেলা দেওয়া সরকার পড়ে যায়, তার পেছনে তার কোয়ালিশন এবং তার দলের ভূমিকা যেমন থাকবে তেমন থাকবে বিরোধীদের ভূমিকা। মোদী না টিকলে তার জায়গায় সম্ভাব্যকে কে আসতে পারে, কিংবা তাকে ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপি ভেতরে বা বাইরে কারা কারা ভূমিকা রাখতে পারে সেই চিন্তা করে যায় কাটালানি আদবানি আর ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছে। আর এই যে বিরোধী জোটের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলে দিচ্ছেন যে এই তেলাডিলি সরকার বেশি দিন ঠিকবে না। আরো আগ বাড়াইয়া খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উনি বলছেন যে মোদীর এই নতুন সরকার গঠন করাটাই ভুল হয়েছে, এটা বেশি দিন টিকবে না, যে কোনো সময় পড়ে যাবে। ইলেকশনের পরপরই কংগ্রেস এবং তার সহযাত্রীরা চেষ্টা করছিল যে মোদীর এই যে 2 শরিককে ভাগায় নিয়ে সরকার গঠন করতে। এই ধরনের চেষ্টাতে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট জারি রাখবে সেটা বলাই বাহুল্য। মিসেস ইন্দিরা গান্ধী 1975-এ খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। পরবর্তীতে তার দল কংগ্রেস পার্টি তাকে বারে বারে ক্ষমতায় আনছে, কিন্তু গত 10 বছর সে তার নতুন প্রভু মোদী যাতে নাখোশ না হয় সেজন্য ইন্দিরা পরিবারের কারোর সাথে সাক্ষাৎ কিন্তু করে নাই। সে হয়তো ধারণা করছিল যে কংগ্রেসের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে গেছে, তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না, সুতরাং তাদের সাথে যোগাযোগ রেখা কোনো লাভ নাই। এগুলো এমনই স্বার্থপর। হাসিনা এরকম স্বার্থপর। আমরা একটু পরে মোদীর অবস্থা দেখবো, হ্যাঁ কিভাবে চোখ উল্টে দেয়, নিজের দলের লোকের উপর নিজের গুরুকে চোখ উল্টে দেয় এগুলা। কিন্তু ভারতের এবারের নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স দেখা কাটালানি যথেষ্ট শঙ্কিত হওয়ারই কথা। যাদের কারণে সে বাংলাদেশের ক্ষমতায় অথচ তাদের এতদিন অবহেলা করছে, তারা কিন্তু কেবল প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় নাই, বরং ভবিষ্যতে ক্ষমতায় এসে যেতে পারে। তার অকৃতজ্ঞতা ঢাকার জন্য আর কংগ্রেস ভবিষ্যতে ক্ষমতায় এসে পড়লে তাদেরকে হাতে রাখার জন্য সেই ইন্দিরা গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে। এখন প্রশ্ন উঠতে পারে এইরকম একটা নেমো খারাপের সাথে ইন্দিরা গান্ধী পরিবার কেন দেখা করলো? প্রথম কারণ হইল টেকনিক্যাল। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ধরনের সাক্ষাৎ অস্বাভাবিক না, কারণ অবৈধ হইল খুনি হাসিনা বাংলাদেশের সরকার প্রধান এবং কংগ্রেস পার্টি হলো ভারতের প্রধান বিরোধী দল। আর দ্বিতীয়ত আমরা সবসময় বলছি যে বিজেপি হোক কংগ্রেস হোক হাসিনা ইন্ডিয়া প্রোডাক্ট, কংগ্রেসই তাকে প্রথম ক্ষমতায় বসায়, সুতরাং নিজেদের প্রোডাক্টকে তো আর পুরোপুরি অবহেলা বা রিজেক্ট করতে পারে না, তাই না? আর তৃতীয় কারণ হইতে পারে যে তারা তাকে ইঙ্গিত দিছে এতকাল ধরে মোদীর বেড দিয়ে আসতেছিস, এখন আমাদের পাওনা কিন্তু বুঝাই দিতে হবে। বাংলাদেশটা তো ভারতের রাজনীতিবিদদের কাছে অন্তহীন টাকার উৎস। মোদীর খাজানচি আদানি সহ বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের খুনি হাসিনা বাংলাদেশের স্বার্থ দলাদলি দিয়ে নানা প্রকার সুযোগ সুবিধা দিছে, যেটা ছিল প্রকারান্তরে মোদীকে বিশাল অঙ্কের ঘুষ দেওয়া। এখন কংগ্রেস তার বাগে পাইয়া কি এমনি ছেড়ে দিবে? তার কাছ থেকে তার পাওনাটা বুঝে নেবে কংগ্রেস। যাই হোক, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাক্ষাতের কারণ নয় বোঝা গেল, কিন্তু কাটালানি কেন লালকৃষ্ণ আদবানির সাথে দেখা করতে গেল? বিশেষ করে আদবানি এখন রাজনীতি থেকে মোটামুটি রিটায়ার, তাই না? আগে বলছি যে একটা অস্থিতিশীল সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন চেষ্টা থাকে তেমন ভিতর থেকেও চেষ্টা থাকে। কংগ্রেস হইলো বাইরের চেষ্টা আর আদবানি হইলো ভিতরের চেষ্টা। এইটা বুঝতে হলে আদবানি আর মোদীর সম্পর্কের ইতিহাস ঘাটতে হবে।
আদভানি ছিল মোদির গুরু, কিন্তু মোদি আদভানিকে পেছন থেকে ছুরি মারছিল। ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই মোদি টের পাইছিল যে এবার গুরু বদলা নিতে পারে। আমি আপনাদের 2018 সালের একটা ভিডিও দেখাই, মানে কথা না বলার বদলে একটা ভিডিওই সবকিছু বুঝে দিবে। দেখেন, দেখছেন তো কিভাবে উপেক্ষা করলো আদভানিকে মোদি যাওয়ার সময় এবং ফেরত আসার সময়। ওইখানে যে আদভানি বলে একটা লোক আছে, বোঝা গেছে, এইরকম ভাবে উপেক্ষা করলো। আমি যতবার এই ভিডিওটা দেখছি ততবার খারাপ লাগছে আদভানির জন্য। রাহুল গান্ধী বলছিল, আরে ভাই আপনি তো আপনার গুরুরে সম্মান দেন না। দেখেন তো আদভানি আর মোদির ঝগড়া তো আমাদের আবিষ্কার না, এটা 2013 সালের ঘটনা, যখন এটা মিডিয়াতে আসছিল। অটল বিহারী বাজপেয়ী কিন্তু চান নাই যে মোদি পিএম হোক। এই আদভানি অটল বিহারী বাজপেয়ীকে বুঝাইছিল যে মোদির এই করা উচিত পিএম। আরএসএস এর বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে কথা উঠছিল যে মোদিকে সরাইয়া আর কাউকে দায়িত্ব দিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত জোটসঙ্গী নীতিশ এবং নাইডু মোদিকে সমর্থন করায় এই যাত্রা টিকে গেল। কিন্তু শপথ গ্রহণের আগে কসাই মোদি কিন্তু ছিটে গেল তার গুরুর কাছে, ফুলের তোরা হাতে নিয়ে আসলো, ওইটা তার আশীর্বাদ চাইলো। এই সাক্ষাতের সময় আদভানি আর মোদির চেহারা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন যেদের মধ্যে সম্পর্ক কি পরিমাণে শীতল। আদভানির দয় মোটামুটি প্রথমবার মোদি পিএম হয়েছিল, সে ছিল কিং মেকার। এইবারে ভেতরের খেলায় এইবার আদভানি হতে পারেন কিং মেকার। এই বিষয়টা টের পাইয়া কাটালানি আদভানির পায়ে পূজা দিতে গেছিল ভবিষ্যতের একটা ইন্স্যুরেন্স পলিসি হিসেবে। ভারতের আগেকার কোয়ালিশন সরকারগুলির মতো মোদির তৃতীয় টার্মের সরকার অস্থিতিশীল হইলে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতি গভীর খাতে পড়ে গেলে খুনি হাসিনার গদির গ্যারান্টি থাকবে না। ভারত সরকারের অন্তর্নিহিত অস্থিতিশীলতা তো সে আর ঠেকাতে পারবে না, তাই না? তবে নিজের গদি রক্ষার জন্য অন্তত টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করতে পারে। সেই উদ্দেশ্যে জুলাই মাসে কাটালানি চীনের দিকে রওনা হইতেছে অর্থ সংগ্রহের আশায়। ইতিমধ্যে সে ঘোষণা দিয়েছে যে তিস্তা প্রকল্পের ঋণ সে চীনের কাছ থেকে নেবে, যেটা দামি ইলেকশনের আগে চীন প্রকাশ্যে চাইয়া বসছিল। ভারতের পররাষ্ট্র সচিব কিছুকাল আগে আইসা সেটাকে কাউন্টার করার জন্য ভারতের ঋণের প্রস্তাব দিছিল। দেখা যাইতেছে যে খুনি হাসিনা সেই ভারতীয় প্রস্তাবে সাড়া দিতেছে না, কারণ এখানে তার বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রার সহায়তা দরকার, যেটা ভারত দিতে পারবে না, সেটা কাটালানিও জানে, এটা ইন্ডিয়াও জানে। একই সাথে সে ভারতকে খুব বেশি অখুশি করতে চায় না। এই কারণে তার দলের এবং তার প্রশাসনের বিরাট সংখ্যক লোকের নারী বান্ধা আছে দিল্লিতে, তার আশেপাশে সকলেই ভারতের ক্যান্ডিডেট, নৌকা বোঝাই ভারতপন্থীরা। এই অবস্থায় ভারতকে নাকশ করলে তার বিপদ দিতে পারে। এরকম বিপদ দলের ভেতর থেকে আসতে পারে, যেমন হয়েছিল তার বাপের ক্ষেত্রে। সেটা খুব ভালো করে জানে যে ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশে হত্যাকাণ্ড চালায়। ভারতকে ল্যাং মারলে রজে তার উপরে, যেটাকে গোয়েন্দার পরিভাষায় বলে ওয়েট জব, হ্যাঁ মানে ভিসা কাজ আর কি। সোজা বাংলায় এটা মানে হইতেছে জয় বাংলা কইরা দেওয়া, তেমনটা যে করবে না আরো তার কি নিশ্চয়তা আছে। 21শে জুন ভারতে একই মাসে দ্বিতীয়বার সফর করিয়া সে দিল্লিকে বার্তা দিতে চাইবে যে চীনের কাছে সে যাইতেছে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থায় অর্থ সাহায্য পাওয়ার জন্য, যেটা অন্যরা দিতে পারবে না কিংবা দিবে না। এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে, কিন্তু সে ভারতকে ছাইড়া যাবে না, ভারতকেও খুশি রাখবে। ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদের পেশে দেবে। এরই মধ্যে আমরা শুনলাম যে ভারত মোংলা পোর্টে পরিচালনা ক্ষমতা চাইছে। কিছুকাল আগে চীন এই বিষয়ে আগ্রহ দেখাইছিল। খুনি হাসিনা হয়তো ভারতকে বলবে যে চীনকে বাদ দিয়া মোংলা তোমারে দিতেছি, এখন তিস্তা প্রকল্পের অর্থায়ন চীনকে দেওয়ার বিষয়ে তোমরা আপত্তি কইরো না। একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি, যেটা ভারত চাইতেছে। এবং তা হলো ভারতের ত্রিপুরা থেকে ফেনী বইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রানজিট, যেটা ভারত চাইতেছে। দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়ে ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে। সে হয়তো ভাবতেছে যে মোদী তথা ভারত সরকারের যে অস্থিতিশীল অবস্থা, তাতে ভারত সম্ভবত এই মুহূর্তে তার উপরে বেশি জোরাজোরি করতে পারবে না, এবং সে যে বিশাল ডিল দিতেছে সেটার কারণে ভারত হয়তো মেনে নেবে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাবলিক ডিবেটের বা প্রকাশ্য আলোচনা হয়, সংসদে নিয়ে বিতর্ক হয়, এরপর জাতির সেন্টিমেন্ট বুঝে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। কাটালানি তো তার জনগণের ভোটে সরকার গঠন করে নাই, সে প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের দয়া। সুতরাং তার তরফ থেকে বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করা বা তাদের সঙ্গে আলোচনা করা আশা আমরা করতে পারি না। এমনকি দামি যে একটা পার্লামেন্ট বসেছে, সেখানে মোটামুটি তার স্থাপক আর পদসেবীরা এমপির পদ ডাকাতি করে দখল করে নিছে। সেখানে কোনো বিতর্কের চিন্তা করা যায় না, কারণ ওইখানে আনারের মতো লোকজন দিয়ে ভর্তি। আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট খুনি দিল্লি দাসী হাসিনা যে এভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলি অকাতরে বেঁচে দিতেছে, মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একের পর এক বিলাই দিতেছে, সেটা সে করতেছে শুধুমাত্র নিজের গতি রক্ষার জন্য আর তার ব্যাপক লুণ্ঠন চালায় যাওয়ার জন্য। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না, আমাদের কোটি কোটি জনগণের কি হইলো না, সেটা আমরা বাইরে থাকি না মরে গেলাম, আমাদের দেশটা টিকলো নাকি টিকলো না, এইগুলি তার ভাবনা চিন্তার বিষয় না। তবে এই খুনি ফ্যাসিস্টের মনে রাখা উচিত যে সে যাই করুক, সে যে চেষ্টা করুক না কেন, 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে, যা অতিক্রম করার সাধ্য তার নাই। কি কি সেই ফ্যাক্টর? প্রথমত, তার ন্যূনতম জনসমর্থন নেই। শতকরা 95% লোক গত দামি নির্বাচনে ভোট দিতে না গিয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। 5% লোকের সমর্থন নিয়ে আসে কি আর বেশি দিন টিকে থাকতে পারে? দ্বিতীয়ত, সে এতকাল টিকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে। দিল্লিতে মোদির গদি এখন অনিশ্চিত, টলমল করতেছে। মোদি নিজের কথা ভাববে নাকি হাসিনার কথা ভাববে? আগামী 5 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে। ভারতের পক্ষে আর সম্ভব হবে না আগের শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা। আর তৃতীয়ত, দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে যেতেছে। এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার, সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। 1997 সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যের কোঠায় নামা যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে, তখন IMF $17 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ দিয়েছিল।
এরপরে দীর্ঘ 4 বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে। হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না, দিলেও তার হাতে 4 বছর টাইম নেই। অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গেছে। এতদিন মানুষ পথে নামে নাই, কিন্তু এখন এক্ষুনি হাসিনা তাদেরকে আটকে রাখতে পারবে না। এইবার ভারতের পোশাক কুত্তাগুলি জনগণের বিরুদ্ধে মাঠে নামার সাহস পাবে না। চতুর্থত, আগের টাইমগুলোর তুলনায় এই টাইমে মোদী সরকার অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে ব্যবহার করার যে কৌশল এতদিন চালাই গেছে, সেটা আর তারা সেভাবে চালাই যেতে পারবে না। জয়শঙ্কর তো হুঙ্কার দিত মাঝে মাঝে, তাই না? ইতিমধ্যে সুর পাল্টা মিউ করে করতেছে যে চীনের সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে আপোষের মীমাংসা করে ফেলবে। ওর সুর কলে ছিল যুদ্ধন্দেই, হ্যাঁ, আপোষের সুর নেমে আসছে। আপোষের সুরে কইতেছে যে ভারত চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টা করবে, তা আমেরিকা কিন্তু বেশ নাকশ হয়েছে। তো যদি আপোষ মীমাংসা করে, তাহলে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড় করবে? আবার ইন্ডিয়া কইতেছে ভারতের চীন ঠেকানো কর্মসূচি থেকে সরে আসা উচিত। দেখেন, এখন বলতেছে যে রিসেট করতে হবে রুল অফ গেম, হ্যাঁ, সাউথ এশিয়াতে। সুতরাং চীনকে যদি আমেরিকা ঠেকাতে চায়, তাহলে নিজেদের সরাসরি মাঠে নামতে হবে। চৌকিদার দিয়ে কাজ হবে না, নইলে এই অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। গত দামি নির্বাচনে আমেরিকার ভূমিকা শেষ পর্যন্ত যাই হোক না কেন, এইবার তার মূল স্বার্থে বড় ধরনের আঘাত লাগতে পারে যদি সে চীনকে মোকাবেলার জন্য নিজে মাঠে না নামে। আমেরিকা কিন্তু হাসিনাকে নির্বাচনের আগে ছাড় দিছিল, কিন্তু আমার মনে হয় না যে একেবারে ছাইড়া দিছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তারা বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের বিষয়টা ত্যাগ করে নাই বলে আওয়াজ দিতেছে, বলে হ্যাঁ ফিরে আসতেছে আবার। তারা কিন্তু খুব ভালো করে জানে হাসিনার সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা, হাসিনার কোন কোন জায়গায় ব্যথা, এটা করলে তারা জানে। রিতা সাহেব গানটা আবার একটু দেন, কোন কোন জায়গায় ব্যথা, বান্ধবী ললিতা, সেটা হইতেছে দুর্নীতি। এই খুনি ফ্যাসিস্ট যে পরিমাণে দুর্নীতি করছে বাংলাদেশের 700 বছরের ইতিহাসে, তার তুলনা পাওয়া যাবে না। সব তাজিজের ট্যাটা বিন্দাইয়া আমেরিকা বুঝাই দিছে যে কাটালের কোন জায়গায় চাইপা ধরবে। ডোনাল্ড ভারতের নির্বাচনের পরে এই বিষয়টা খোলাসা করে দিছে। এই যে দেখেন, 5 নাম্বার বিষয় হইতেছে যে খুনি হাসিনা চীনের দরজায় টেকার জন্য হাত পাতলেও চীন ভালো করে জানে যে সে হইল ভারতের 1 নাম্বার কেনা। গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তার ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই হইয়া চীনের কাছে হাত পাতছে। তা না হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালাই দিত। এছাড়া চীন ঠিকই জানে যে এই মাতারি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন, সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না। চীন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিস্টকে স্বল্পকাল ব্যবহার করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না। খুনি হাসিনার গত 15 বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে। কি অবস্থা? তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই। এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই। বৈরী জনগণ, ভয়াবহ অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল মোদী সরকার, অবন্ধুসুলভ আমেরিকা, সুযোগ সন্ধানী চীন, ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ, সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদি সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজ দিতে পড়ছে, যার থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তার দ্রুত পতন এখন অনিবার্য হয়ে উঠছে। খুনি হাসিনার অবৈধ সরকার এই মুহূর্তে যে কি নাজুক অবস্থায় আছে, সেটা সেন্ট মার্টিনসের সাম্প্রতিক ঘটনাতে বোঝা যায়। মায়ানমারের রোহিঙ্গা নিধন এবং বাংলাদেশে 1 মিলিয়ন রোহিঙ্গাদের ঢুকায় দেওয়ার সময় সরকারের উচিত ছিল মায়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত না, এবং সেটা মায়ানমার জান্তাকে জানায় দেওয়া। যে কোনো দেশপ্রেমিক সরকারই তা করত, সেটা না করে খুনি হাসিনা ভারত যা যা আদেশ নির্দেশ দিচ্ছে তা বিনা প্রশ্নে পালন করছে। ভারত নিজে মায়ানমার জান্তার সাথে সুসম্পর্ক রাখছে এবং এই পলিসি চাপাই দিচ্ছে বাংলাদেশের উপরে। আমি আগেও বলছি যে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি বলে যেটা আছে, ওইটা আসলে ভারতের বিদেশ মন্ত্রণালয়, ওই দিল্লি সাউথ ব্লক আছে না, ওখান থেকে প্রযোজনা এবং পরিচালিত হয়। রোহিঙ্গা ইস্যুতে যদি খুনি হাসিনা সরকার শক্ত অবস্থান নিত, যেটা বেগম খালেদা তার আমলে নিয়েছিলেন, জিয়াউর রহমান নিয়েছিলেন, বার্মাকে ওয়ার্নিং দিয়েছিলেন, দেখেন, তাইলে রোহিঙ্গা সমস্যা এত দীর্ঘস্থায়ী হতো না এবং মায়ানমারের নৌবাহিনী সাহসী হতো না সেন্ট মার্টিনসে উৎপাত করতে। এখন কাওয়া কাদের বলে, হ্যাঁ দিতে সাহেব, হ্যাঁ কাওয়ার সামনে কাওয়া কাদের বলে যে প্রয়োজনে জবাব দেওয়া হবে। আমাদের ভূখণ্ডে গোলাগুলি করতেছে মায়ানমার, তারপরে ও মনে হচ্ছে প্রয়োজন হইলে জবাব দেওয়া হবে। এখনো প্রয়োজন বুঝতে পারতেছে না। আসলে এদের যত হম্বিতম্বি দেশের জনগণের উপরে। আরাকান বিদ্রোহীরা মায়ানমার আর্মিরে প্রত্যেকদিন ফাটাই ফেলতেছে, কিন্তু হাসিনা, কাউয়া, আজম মাহমুদ মায়ানমার একটা গুলি করলো, ভয় মতো যায়, কাঁপিয়ে মোটামুটি। আরাকান বিদ্রোহীদের হাতে মাইর খেয়া মায়ানমারের সৈন্যরা যখন বাংলাদেশে ঢুকছে, এই অবৈধ সরকার মায়ানমার সামরিক জান্তাদের প্রতি প্রেম দেখায় তাদের ফেরত দিছে। এর পরিবর্তে মায়ানমার জান্তা আমাদের কি দিছে? উল্টা আমাদের সেন্ট মার্টিনে গুলি করতেছে। এই দিল্লি দাসী এবং তার লেসপেন্সারদের কাছে আমাদের প্রিয় মাতৃভূমি যে কি ভয়ঙ্কর ভাবে অরক্ষিত, তাদের আচরণ এবং কথাবার্তা পরিষ্কার। সেন্ট মার্টিনের এই ঘটনায় আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, এবং সেটা হলো কঠিন পেজ দিতে পারা কাঁঠালরানীর অবৈধ সরকার এখন গভীর আতঙ্কে দিশা না, সামান্যতম অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নাই। তাকে টাইনা নামানোর এখনই সময়। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যাবে, তাকে আমরা টাইনা নামাইয়াই ছাড়বো। একই সাথে আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাসিনা পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে চীন এবং আমেরিকার সম্ভাব্য শীতল যুদ্ধের পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ভারত আমাদের জাতীয় স্বার্থকে বিভিন্নভাবে ব্যাহত করছে এবং এক পর্যায়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পিছন থেকে ছুরি মারছে। মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্যত ভারতের আধিপত্যবাদী কালো হাত মাইনা দেওয়ার এখনই বিরাট সুযোগ আমাদের সামনে। আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এখন পুরাতস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে, যে কাজটি মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজুর নেতৃত্বে ইতিমধ্যে সাফল্যজনকভাবে সম্পন্ন করছে। ইন্ডিয়া আউটের সুযোগ অন্য কোনো শক্তি যেন আবার আমাদের টুটি চাইপা ধরতে না পারে, সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আগেও বলছি, এখনো বলবো এবং ভবিষ্যতে বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না, চীন বুঝি না, আমরা বুঝি আমাদের জাতির, আমাদের জনগণের স্বার্থ।
যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াই। আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ নীতির মূল ভিত্তি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।